হ্যাঁ বস, একটা কাজ করো, এই সুইচটা দিয়ে ওই বাল্বগুলোকে জ্বালাও। এই সুইচ দিয়ে? এই সুইচ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই সুইচটা দিয়ে। আরে এর মধ্যে কোনো কানেকশন দেওয়া নেই, কিভাবে জ্বলবে? তুমি প্রশ্ন করো না, কখনো কখনো আমার কথাটাও মেনে নাও। কখনো কখনো। এই অন করলাম। কই স্যার, কিছুই তো হলো না। হবে হবে। আরে কি হবে? কিছুই হবে না। হবে ভাই, বিলিভ মি, হবে। এক মিনিট। আরে ওর শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, জানি না কি হয়েছে, প্রফেসর কুমারের সঙ্গে দেখা করে আসার পর থেকেই উনি বাল্ব নিয়ে খেলে যাচ্ছেন। আপনারা কিছু পেয়েছেন? না স্যার, এমনিতেই তো জানা যায় যে কিভাবে আগুন লেগেছে, কিন্তু এখানে তো বোঝাই যাচ্ছে না যে আগুন লাগার কারণটা কি। আচ্ছা, দেখো অ্যাম্বুলেন্স কত দূর এলো। ঠিক আছে স্যার। খুব বাজেভাবে ঝলসে গেছে। অদ্ভুত ব্যাপার, জানতেই পারা যাচ্ছে না যে আগুনটা কি করে লাগলো। কিভাবে হলো এইসব? সবকিছু তো একদম ঠিক ছিল, জানি না আগুন কি করে লাগলো। এতজন মানুষের অভিশাপ তো লাগবেই, তাই না? এই কি বললে তুমি? আমি জানতে পেরেছিলাম স্যার যে দিলীপ স্যার কোনো কোর্টের কেসে ফেসে গেছিলেন। খুব বড়সড় কেস ছিল স্যার, কিন্তু কিছুদিন আগে ছাড়াও পেয়ে গেছিলেন। অনেকে এই নিয়ে রেগেও ছিলেন। আচ্ছা, এই ঘটনার সুযোগ নিয়ে কেউ ওকে মেরে দেয়নি তো? না, কোর্টে উনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন, উনি কিচ্ছু করেননি। কি কেস ছিল? 9 বছর আগে জামাইবাবু থিয়েটারে আগুন লেগে গিয়েছিল, যার জন্য বেশ কয়েকজন মারাও গিয়েছিল, আর সমস্ত দোষ জামাইবাবুর ঘাড়ে চাপলো। এমনি এমনি কি করে আগুন লাগতে পারে? এটা নিশ্চয়ই কারোর প্ল্যানিং। কাউকে সন্দেহ হচ্ছে আপনাদের? এটা কে করতে পারে? যে কেউ করতে পারে, অনিতাও করতে পারে। কোন অনিতা? টনির ওয়াইফ, ও এখানে এসেও ছিল। অনিতা? অন্য লোকের ঘর ভেঙে দিয়ে নিজের পরিবারের সঙ্গে এখানে ফুর্তি করা হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, বাহ। কিন্তু একটা কথা মনে রেখো, ওই লোকগুলোর মতো তোমরাও ছটফট করে মরবে। সিকিউরিটি, এই চুপ, একদম চেঁচাবি না। বের করো একে বাইরে, বের করো। চলুন ম্যাম, বাইরে চলুন। আউট। মনে হচ্ছে তোদের কি পরিণতি হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোদের খারাপ সময় শুরু হয়ে গেছে, মনে রাখিস। তুই আমার টনির সাথে যা করেছিস না, মনে রাখিস এরপরে তুই আর বেশি দিন বাঁচবি না, শুনেছিস? তুই এই নিয়ে যাবে কে? তুই আর বাঁচবি না, নরকে যাবি তুই। আরে তাকিয়ে দেখছো কি? নিয়ে যাবে কে? তোকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ছটফট করে মরবি তুই, মনে রাখিস। আরে যা। লেটস এনজয় রোহন। আরে ভুলে যাও। দিলীপ আর রোহনকে যে কেসে ফাঁসানো হয়েছিল, সেই কেসেই কোর্ট টনিকে শাস্তি দিয়েছিল। আচ্ছা, কে কে জানতো যে আপনারা এখানে এই রেস্টুরেন্টে আসবেন? জানি না স্যার। আচ্ছা, দিলীপ বাবু আসার আগে এই চেয়ারের আশেপাশে কাউকে দেখেছিলেন? কোনো অচেনা কাউকে?
না স্যার, কাউকেই দেখিনি স্যার। এই টেবিলটাকে রিজার্ভ করেছিল? দিলীপবাবু ফোন করেছিলেন, বলেছিলেন যে আমাদের জন্য টেবিল রিজার্ভ করে রাখো। সবসময় এখানেই বসতেন, এই টেবিল এই চেয়ারেই। রেগুলার কাস্টমার ছিলেন আমাদের। কারোর আগে থেকে জানা ছিল যে দিলীপ এখানে এই চেয়ারে বসবে? স্যার, চেয়ারের আশেপাশে তো এমন কোনো জিনিস নেই যা দিয়ে আগুন লাগতে পারে। এ তো অদ্ভুত ধরনের মিস্ট্রি। সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ থেকে জানতে পারা যাবে কি হয়েছিল এখানে। ও মাই গড, এসব কিভাবে হলো? কে করতে পারে এসব? ওই করেছে যে দিলীপকে খুন করেছে প্রমাণ লোপাটের জন্য। আর যে কেউ কিভাবে এই মনিটর রুমে চলে এলো? তোমার সিকিউরিটি কোথায়? স্যার, এই রুমে সিকিউরিটির কোনো প্রয়োজনই হয় না। এর আগে এরকম কখনোই হয়নি স্যার। স্যার স্যার আমার মনে হয় না সিসিটিভি ফুটেজ ডিলিট করার মতো সময়ের কাছে ছিল। ও শুধু ভাঙচুর করেছে। যদি আমরা কোনো এক্সপার্টকে ডাকি স্যার, তাহলে সে হয়তো হার্ড ডিস্ক থেকে রিকভার করতে পারবে। স্যার, স্যার 9 বছর আগে দিলীপ আর রোহনের একটা থিয়েটার ছিল যেটায় আগুন লেগে গিয়েছিল। এক্সিট এন্ট্রির দরজা বন্ধ থাকার কারণে 12 জন লোক আগুনে পুড়ে মারা যায়। ভিকটিমদের ফ্যামিলি যখন কেস করে তখন ইনভেস্টিগেশনে জানা যায় যে সেই সময় একজন গার্ড ছিল। হ্যাঁ, টনি। হ্যাঁ স্যার। স্যার, কোর্টে এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে টনি অনেক মদ খেয়েছিল, আর মদের নেশায় সে এতটাই চুর ছিল যে ইমার্জেন্সি এক্সিটের দরজাও খুলতে পারেনি। হ্যাঁ, কিন্তু এই টনির স্ত্রী অনিতা এটা মানতে রাজিই নয় যে ভুলটা টনি করেছিল। স্যার, শুধু উনিই নন, অনেক আর্টিকেল এবং নিউজ পেপারও কিন্তু কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলেছিল। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন দিলীপ আর রোহনের বিরুদ্ধে সলিড এভিডেন্স ছিল, কিন্তু তারপর কেস চলতে থাকলো। 9 বছর হয়ে গেল। কিছু প্রত্যক্ষদর্শী বয়ান বদলে দিল, আর কিছু লোক বাইরে চলে গিয়েছিল। স্যার, দিলীপ আর রোহন নিশ্চয়ই টাকা আর ক্ষমতার অপব্যবহার করেছে, আর এই কথাটা নিশ্চয়ই টনি জানতে পেরেছিল। ওই হয়তো পাঠিয়েছে অনিতাকে দিলীপকে মারার জন্য। কিন্তু ফেডরিক, যখন অনিতা ওখানে ছিলই না, তাহলে আগুন লাগালো কি করে? না না, সিকিউরিটির লোকেরা তো ওকে বাইরে বের করছিল ওই রেস্টুরেন্ট থেকে। এমন কি জিনিস ছিল যার জন্য হঠাৎ করে আগুন লাগলো? স্যার, হয়তো ডক্টর সালুংখে আমাদের কোনো হেল্প করতে পারে। না হলে অনিতা। আপনারা তো অবাক হচ্ছেন কেন? আমার হাসি দেখে নাকি দিলীপের মৃত্যুর জন্য? দিলীপের মারা যাওয়াতে এত আনন্দ কিসের? আচ্ছা, আমি খুশি হব না তো আর কে হবে বলুন তো? কালকে রাত্রে রেস্টুরেন্টের থেকে বেরোনোর পর তুমি কোথায় গিয়েছিলে? জেলে আমার স্বামীর সঙ্গে দেখা করতে। ওয়ার্ডেনের কাছে সমস্ত রেকর্ড আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। সেটা তো আমরা করবই। আর এইটাও যে তুমি ওই আগুনটা লাগালে কিভাবে? কোনো কালো জাদু করেছিলে তুমি? দিলীপের গায়ে হঠাৎ করে আগুন লাগলো কি করে? কালো জাদু জানলে অবশ্যই প্রয়োগ করতাম, কিন্তু আমি খুব খুশি হয়েছি দিলীপও ঠিক সেইভাবেই ছটপট করে মরেছে যেভাবে 9 বছর আগে ওই নিরীহ লোকগুলো মারা গেছিল, যেটা শাস্তি এখন আমার স্বামী টনি ভুগছে। তুমি এইটা কিভাবে বলতে পারো যে টনির কোনো ভুল ছিল না? তুমি তো ওখানে ছিলেই না। আমি ওখানে ছিলাম না, কিন্তু টনি এখানে ছিল। সেদিন ওর শরীর খারাপ ছিল। ওর মালিকদের মানে রোহন আর দিলীপকে বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আগুন লাগার অনেক আগেই। ভুল ওদের দুজনের ছিল, ওরাই পুরনো দরজা ঠিক করায়নি, যার জন্য ওখানে আগুনে পুড়ে অনেক লোক মারা গেছিল। আমার স্বামীর নয়, ওদের দুজনের দোষ ছিল। তাতে তোমার নিশ্চয়ই খুব রাগ হয়েছিল, ওদেরকে মেরে ফেলারও ইচ্ছে হয়েছিল। 12 জন মারা গেছিল ওখানে। আমার থেকে অনেক বেশি রাগ ওদের পরিবারের লোকেদের হয়েছিল।
কিন্তু এখন হয়তো ওরা খুব খুশি দিলীপের মৃত্যুর খবর শুনে খুব খুশি হয়েছে। ওরা আরো বেশি আনন্দ পাবে যেদিন রোহন পুড়ে মরবে। স্যার 42 জন আছে, ওই 12 জন ভিকটিমের কাছের আত্মীয় আর ফ্যামিলির লোকেরা মিলে। সাসপেক্ট বেশি আর সময় কম। স্যার এই 42 জন লোকের মধ্যে সবার আগে সেই সমস্ত লোকেদের নাম সরিয়ে দিতে হবে যারা কালকে দিলীপের মৃত্যুর সময় শহরে ছিল না। স্যার 9 বছর হয়ে গেছে এই ব্যাপারটার। হয়তো অনেক মানুষ দেশ ছেড়েও চলে গিয়েছে। আর কিছু লোক হয়তো এই পৃথিবীতেই আর নেই। তারপরেও খোঁজ তো নিতে হবে। দেখো কজন শহরে ছিল যখন দিলীপের মৃত্যু হয়। হ্যাঁ পঙ্কজ, কজন এখানে আছে? 27 জন স্যার, যারা সেই সময় শহরে ছিল, আর ওদের দিলীপকে মারার কারণও ছিল। ঠিক আছে, সবাইকে বিউরোতে ডাকো। দেখা যাক ওরা নির্দোষ হওয়ার কি গল্প শোনায় আমাদের। জেমস, তোমার বাবা 9 বছর আগে থিয়েটারে আগুন লাগার কারণে মারা গেছেন, তাই তো? ইয়েস স্যার। আপনার হাজবেন্ড ফিল্ম একাই দেখতে গিয়েছিলেন? সেই দিন আমি বিজি ছিলাম, তাই উনি একাই চলে যান। কালকে রাত্রে কোথায় ছিলে তুমি? স্যার আমি আমার বন্ধুদের সঙ্গে ছিলাম। স্যার আমি পাসপোর্ট অফিসে গেছিলাম। ওই দুজনকে আমি এমনি এমনি ছেড়ে দেব না। তো কি করেছিলে তুমি? ভেবেছিলাম যে দিলীপের সাথে ফেস টু ফেস দেখা করব, আর ওকে জিজ্ঞেস করব যে তুমি এরকম কেন করলে। স্যার তারপরে আমি আমার বন্ধুদের সাথে বাড়িতে যাই। আমি আমার ওয়াইফের সাথে মলে ছিলাম। স্যার আমার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন। স্যার যদি ওর সাথে আমার দেখা হতো তাহলে ও রেস্টুরেন্টে বেঁচে ফিরতো না। দিলীপ ওর কর্মের শাস্তি পেয়ে গেছে। আমি রেস্টুরেন্ট থেকে জানতে পারলাম যখন যে দিলীপের সাথে কি হয়েছে, তখন মনে শান্তি পেলাম স্যার। আর বাকি থাকলো রোহন, ও তার কর্মের শাস্তি নিশ্চয়ই পাবে। এবার এই 27টা নামের মধ্যে তাদের নামগুলো রেখে দাও যারা ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিচ্ছিল, আর যারা নিজেদের উত্তর অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল। স্যার এবার 15 জন রইল। এবার এই 15 জনকে ওই দিনের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে যখন 9 বছর আগে থিয়েটারে আগুন লেগেছিল। দেখা যাক কে সব থেকে বেশি রেগে যায় আর কে মুখ ঘুরিয়ে নেয়। স্যার আমার ভাই মাধ্যমিক পাশ করেছিল। ও বলেছিল বন্ধুদের পার্টি দিতে চায়, সিনেমা দেখাতে চায়, টাকা দাও। স্যার আমি সেই জন্য ওকে টাকাও দিয়েছিলাম। হয়তো ওই টাকাটা আমার ওকে দেওয়া একেবারেই উচিত হয়নি স্যার। যে এই কাজটা করে থাকুক খুব ভালো করেছে। আজকে আমি খুশি, আজ আমি খুব খুশি। কুমারবাবু, আপনি ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর, তাই তো? ইয়েস স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্স। কিন্তু আমার নিজের ছেলেরই পড়াশোনায় কোনো ইন্টারেস্টই ছিল না। অনেক বকেছি আমি ওকে, কিন্তু তাতে কোনো রকম কোনো লাভই হয়নি। 1 নম্বরের বদমাইশ হয়ে উঠেছিল। সেদিনও কলেজ বাঙ্ক করে বন্ধুদের সাথে সিনেমা দেখতে চলে গিয়েছিল। আর স্যার তারপর ও আর কোনোদিন বাড়ি ফিরে আসেনি। হিমেশ, রাইট? তুমি কন্ট্রাক্টর না? হ্যাঁ স্যার। হিমেশ, 9 বছর আগে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল ওই সিনেমা হলে। আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল, স্যালোনির সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। ওর খুব খিদে পেয়েছিল,
আমি সিঙ্গাড়া আনতে বাইরে গেছিলাম। আমি আমি ওখানে ফিরে গিয়ে দেখলাম ওখানকার দরজা লক হয়ে গেছে, আর ভেতর থেকে লোকেদের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, আর আর খুব ধোঁয়া বেরোচ্ছিল ওখান থেকে। আমি স্যার দরজা খোলার অনেক চেষ্টা করেছিলাম, আমি খুব চেষ্টা করেছিলাম, আমি পাগলের মতো দরজায় ধাক্কা দিতে থাকি সালোনি 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 বলে আমি চিৎকার করতে থাকি, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি স্যার, আমি কিচ্ছু করতে পারিনি, আমার সালোনিকে আমি বাঁচাতে পারিনি। ওখানে তো একটা গার্ডও ছিল না টনি? ও কি দরজা খোলেনি? ছিল না স্যার। ওখানে কোনো গার্ড, মানে আর কাউকে দেখেছিলে তুমি? কেউ ছিল না স্যার, কেউ ছিল না। আমি 9 বছর আগে কোর্টে যে কথা বলেছি আজও তাই বলছি। যখন সিনেমা হলে আগুন লেগেছিল তখন টনি ওখানে ছিল না স্যার। স্যার, এই হলো আমাদের 15 জন সাসপেক্ট যারা দিলীপকে খুন করতে পারে। স্যার পুলিশ বলছিল যে ফায়ারম্যানরাও বলতে পারেনি যে আগুনের এক্স্যাক্ট সোর্সটা কোথায় ছিল। ওরা তো দেখা মাত্রই জানতে পেরে যায়, তাই না? জানতে পেরে যায় যে ওখানে এমন কি জিনিস ছিল যাতে আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু ওরা জানতে পারেনি ওরা এই জন্য জানতে পারেনি কারণ ওই জিনিসটার না ছিল কোনো গন্ধ, না ছিল রং। এক্স্যাক্টলি স্যার। যদি এটা লিকুইড হতো না তাহলে দিলীপ নিশ্চয়ই বুঝতে পারতো ওই চেয়ারটায় বসা মাত্রই। আর পাউডার থাকলে আমরা টেস্ট করে পেয়ে যেতাম। তার মানে এটা তো গ্যাস। তার মানে হচ্ছে এটা ছিল গ্যাস। গ্যাস? এই জন্য ওই ফায়ারম্যান জানতে পারেনি যে কিসের জন্য আগুন লেগেছিল। ইনফ্লেমেবল গ্যাস বস, যার শুধু একটা স্পার্কের দরকার হয় জ্বলে উঠবার জন্য। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দিলীপ যে চেয়ারে বসেছিল সে চেয়ারে গ্যাস আসলো কোথা থেকে? চেয়ার থেকেই। কি চেয়ার থেকে? সেটা এইভাবে বস, যে চেয়ারে দিলীপ বসেছিল তার নিচের অংশে কেউ ওই ইনফ্লেমেবল গ্যাসকে স্প্রে করেছিল। মারা যাওয়ার সময় দিলীপের সংস্পর্শে দুটো জিনিস ছিল। একটা তো এই চেয়ার যেটাতে ও বসেছিল, আর একটা ওয়াইনের গ্লাস যেটা ও হাতে ধরেছিল। আমরা এই দুটো জিনিসই চেক করেছি। তো এই চেয়ারটার থেকে আমরা ইনফ্লেমেবল গ্যাসের কিছু ট্রেসেস পেয়েছি। বস, আমাদের আশেপাশের পরিবেশে সর্বদা জ্বলনশীল পদার্থ ঘুরে বেড়ায়, যেটা কখনো কখনো স্পন্টেনিয়াসলি জ্বলে যায়। যেমন হচ্ছে মাস গ্যাস, একটা ন্যাচারাল বায়োগ্যাস, আর জ্বলনশীল গ্যাস এর মেইন কম্পোনেন্ট। তার মানে ইনফ্লেমেবল গ্যাস যে কোনো সময় হাওয়াতে এমনি এমনি জ্বলে উঠতে পারে? না ফ্রেডি, নিজে নিজে নয়। যখন পরিবেশটা খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে আর সেটা পরিবেশের অক্সিজেনের সঙ্গে মিশে যায়, তখন একটা সুপার হাই টেম্পারেচার উৎপন্ন হয়, যার কারণে এই আগুন লেগে যায়। কিন্তু ডক্টর সালুখে, ওখানে তো এরকম কোনো হাই টেম্পারেচারের মতো কিছু ছিলই না। এক্স্যাক্টলি, এমন কোনো ডাইরেক্ট সোর্স ছিলই না যাতে তাপ উৎপন্ন হতে পারে। বস, এই জন্যে আমার মনে হচ্ছে খুনি কোনো এক্সট্রা ডিভাইস ব্যবহার করেছিল এই এত বেশি টেম্পারেচার উৎপন্ন করার জন্য। আর এই চেয়ারটা তো রেডিই ছিল, এর তো শুধু একটা স্পার্কের দরকার ছিল। কিন্তু স্যার, এভাবে কেউ হিট কিভাবে উৎপন্ন করবে? হ্যাঁ, করা যেতে পারে তো। যেমন উদাহরণস্বরূপ ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের রশ্মিকে বিশেষভাবে ফোকাস করে আমরা ছেলেবেলায় কাগজ পড়াতাম। মনে হচ্ছে ওই রেস্টুরেন্টে আবার যেতে হবে, খোঁজ নিতে হবে কিসের থেকে আগুনটা লেগেছিল। সব জায়গায় দেখে ফেলেছি স্যার, কিন্তু এমন কিচ্ছু খুঁজে পেলাম না যা দিয়ে আগুন লাগতে পারে। আর এটা ওপেন এয়ার রেস্টুরেন্ট। যখন খুনি দিলীপের চেয়ারের নিচে ওই ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করেছিল, কেউ তো দেখেছিল। সেটাই তো, চেয়ারে হঠাৎই আগুন লেগে যায় আর দিলীপ পুড়ে মারা যায়। কেউ কিছু দেখেনি, আর না আমরা কোনো প্রমাণ পাচ্ছি।
স্যার, ওই ডেটা এক্সপার্ট সিসিটিভি ফুটেজ রিকভার করে ফেলেছে, আপনারা দেখতে পারেন স্যার। গুড। দয়া, তুমি গিয়ে দেখো, ততক্ষণ আমি এখানে দেখছি কিছু পাওয়া যায় কিনা। স্যার, দিলীপ আর ওর ফ্যামিলি আসার 15 মিনিট আগের ফুটেজ এটা। এ চেয়ার চেঞ্জ করছে। এর কোনো দ্বিতীয় অ্যাঙ্গেল আছে কি এই সময়েরই? চেক করো। 1 মিনিট স্যার। ও চেয়ারটার সঙ্গে কি করছে? গ্যাস স্প্রে করছে নাকি? হ্যাঁ, ও নিজের চেয়ারে গ্যাস স্প্রে করলো আর ও নিজের চেয়ারের সঙ্গে ওই চেয়ারটা বদলে দিল যেটায় দিলীপ বসতো। হ্যাঁ দয়া। আচ্ছা, গ্রেট, গুড ওয়ার্ক দয়া, গুড ওয়ার্ক। কি হলো স্যার? যে দিলীপের চেয়ারটা কারসাজি করেছিল তার খোঁজ পাওয়া গেছে। সে আসলে একটা লোক, ওর শারীরিক গঠনটাও জানা গেছে। আর দেখি আমরা, দয়া ফটোটা পাঠাচ্ছে। খুনি এই বাকি লোকগুলোর মধ্যেই কেউ একজন, এদেরই মধ্যে কেউ। আর এবার এর পরের শিকার রোহান। আমার মনে হয় কারোর আমার আর দিলীপের মুক্তিতে অসুবিধা হচ্ছে। আমার প্রাণের ঝুঁকি আছে এখানে। আই উইল টক ইউ লেটার, বাই। স্যার, এভরিথিং ইজ ওকে। অল রাইট, তুমি এখানেই থাকবে আর কাউকে ভেতরে ঢুকতে দেবে না। বি অ্যালার্ট, ওকে? ওকে স্যার। বাঁচাও, 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 বাঁচাও ওকে, জল দাও, জল, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। স্যার, আসি স্যার। স্যার, স্যার, 1 মিনিট স্যার। স্যার, বাঁচাও, স্যার, বাঁচাও, জল, জল দাও, স্যার, বাঁচাও, বাঁচাও।
হয়েছিল এখানে আর কিভাবে? এখানে আর অন্য কোনো জিনিসের স্মেল পাওয়া যাচ্ছে না, শুধু এই পোড়া লাশটার দুর্গন্ধ ছাড়া। মানে স্যার এই মার্ডারটাও ইনফ্লেমেবল গ্যাস দিয়েই করা হয়েছে হয়তো। এসব হলো কিভাবে? হ্যাঁ স্যার আসলে আমি রোহন স্যারের বডিগার্ড। আচ্ছা, তাহলে আপনারা কোথায় ছিলেন যখন এসব হলো? স্যার রোহন স্যার আমাকে বাইরে পাহারা দিতে বলেছিলেন। তার কিছুক্ষণ পরেই আমি ওনার চিৎকার শুনতে পেয়ে ওনার রুমের দিকে দৌড়ে আসি আর দেখি দরজার চারদিক থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমি অন্য চাবি দিয়ে দরজা খুলে ভিতরে যাওয়ার পর দেখলাম যে স্যার ততক্ষণে রোহন স্যার পুড়ে গেছেন। আপনারাও কেউ কিছু জানেন না? অদ্ভুত ব্যাপার, রুমের মধ্যে কোনো সূত্র পাচ্ছি না, শর্ট সার্কিট হয়নি, পর্দাটা ভেতর থেকে বন্ধ, এই উইন্ডোজটা পার্মানেন্টলি ক্লোজড, কেউ বাইরে থেকে ভেতরেও আসতে পারবে না, আর বাইরে থেকে ভেতরে কোনো ভিউও নেই, কেউ দেখতেও পাবে না। তাহলে লোকটা মরলো কিভাবে? এটার থেকে আগুন লেগেছে বস। এই জিনিসটা দিয়ে? এটা কি স্যার? এটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট? ইলেকট্রিক বাল্বের ভেতরের ফিলামেন্ট। যখন এই ফিলামেন্টের ভেতর দিয়ে ইলেকট্রিক পাস করানো হয় তখন এটা গরম হয়ে লাল হয়ে যায়। বস, খুনিও এই টেকনিকটাই ব্যবহার করেছে ওই জ্বলনশীল গ্যাসটাকে জ্বালানোর জন্য। কিন্তু ওই রেস্টুরেন্টে যেখানে দিলীপ মারা গিয়েছিল ওখানে তো আমরা এরকম কোনো ফিলামেন্টের মতন কিছু পাইনি। বস, এত ছোট্ট একটা জিনিস, ওটা খোলা জায়গা, হয়তো কোথাও উড়ে চলে গেছে, কিন্তু এখানে তো পুরো ঘরটাই বন্ধ, তাই জন্যে খাটের তলায় এটা আমি পেয়ে গেছি। কিন্তু স্যার ফিলামেন্ট দিয়ে ইলেকট্রিক পাস করানোর জন্য ওয়্যারসের কোনো না কোনো কানেকশন তো থাকা উচিত বেড পর্যন্ত। আছে, এখানেই নিশ্চয়ই কোথাও আছে। পুরো বেড চেক করেছি আমরা, রুমটাও চেক করেছি, এরকম কিছুই তো পাইনি আমরা। দয়া, ওই দরজাটা কিসের? ম্যানেজার, ইয়েস স্যার। ওই দরজার ওপারে কি আছে? স্যার আর একটা রুম আছে, এই রুমের সাথে ওটা কানেক্টেড। এমনিতে এই দরজাটা সিল থাকে, এটাকে কেউ খোলে না স্যার। খুলুন এই দরজাটা। ইয়েস স্যার। আসুন স্যার। আচ্ছা ম্যানেজার বাবু, কার রুম এটা? কে থাকে এই রুমটাতে? কোনো একজন গেস্ট স্যার, ডিটেলস চেক করতে হবে। দেখুন। ওকে স্যার। স্যার, ওখানে ওই রুমের মধ্যে যা হয়েছে স্যার সব এই রুম থেকেই করা হয়েছে স্যার। কিন্তু যদি কারেন্ট এই রুম থেকে পাস করা হয়ে থাকে তাহলে এখান থেকে বেড পর্যন্ত কোনো না কোনো ওয়্যার তো থাকা উচিত। আর যদি থেকে থাকে তাহলে রোহন নিশ্চয়ই সেটা দেখতে পেয়েছে। হ্যাঁ, হয়তো ওর বডিগার্ডও দেখে থাকবে। ডাকো তো ওর বডিগার্ডকে। আপনি এদিকে আসুন। একটা কথা বলো, যখন তুমি রোহনের ঘরে এসেছিল তখন কোনো তার দেখেছিলে এখানে এই দরজা থেকে ওই রুম পর্যন্ত? কোনো কিছু? না স্যার, রোহন স্যার এই রুমে ঢোকার আগে আমি এই রুমটাকে খুব ভালো করে চেক করেছিলাম, কিন্তু তার বা সেরকম কিছু আমার চোখে পড়েনি। ঠিক আছে, যাও তুমি। যাই হোক না কেন দয়া, খুনি এই দরজাটা ব্যবহার করেছে। এই দরজা দিয়ে রোহনের রুমে আসে আর রোহনের বেডে ইনফ্লেমেবল গ্যাস স্প্রে করে, আর যে কোনো ভাবেই হোক ফিলামেন্টে কারেন্ট দিয়ে দেয়, তাতে ফিলামেন্ট গরম হয়ে যায় আর ইনফ্লেমেবল গ্যাসে আগুন ধরে যায়, আর তাতে রোহনের মৃত্যু হয়। বস, একটা কথা কিন্তু ঠিক, খুনি যেই হোক না কেন তার ইলেকট্রিক আর কেমিক্যাল সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। প্রফেসর কুমার,
ফিজিক্সের প্রফেসর কুমার, ওর থেকে আর কে বেশি জানতে পারে এই ব্যাপারে? স্যার। ওই প্রফেসর কুমারের সঙ্গে দেখা করো। স্যার। দয়া, আমিও যাব তোমার সঙ্গে। প্রফেসর কুমার আছেন বাড়িতে? হ্যাঁ আছেন, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ, ওনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। কোথায় উনি? বাইরে বাচ্চাদের পড়াচ্ছেন, আমি ডেকে আনছি। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। মিস্টার কুমার, আপনার কাছে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ আছে। বলুন, কি জানতে চান? আপনি এটাকে চেনেন? এটা তো ফিলামেন্ট। গুড, ঠিক চিনেছেন আপনি। আপনি জানেন আমরা এই ফিলামেন্টটা কোথা থেকে পেয়েছি? সেটা তো আপনারাই বলতে পারবেন কোথা থেকে পেয়েছেন। রোহনের বিছানার নিচে। কাল রাত্রে রোহন ওই বিছানাতেই পুড়ে মারা গেছে। হোয়াট? রোহনও মারা গেছে? কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? রাত 9টা থেকে ভোর 3টে পর্যন্ত। আপনারা আমাকে সন্দেহ করছেন? এটা আমাদের প্রশ্নের উত্তর হলো না মিস্টার কুমার। কাল আমি সারা দিন আর সারা রাত্রি বাড়িতেই ছিলাম। কোনো প্রমাণ? আগে আমার কাজের লোক রামু আর বিকাশ, প্লিজ কাম হিয়ার। ইয়েস স্যার। এনাদের বললো যে কাল কোথায় ছিলাম। স্যার, আমাদের সবার এক্সট্রা ক্লাস নিচ্ছিলেন এই বাড়িতেই। কটা থেকে কটা পর্যন্ত? স্যার, সন্ধ্যা 6টা থেকে ভোর 5:30 পর্যন্ত। সামনেই আমাদের এক্সাম, তাই আমরাই স্যারকে রিকোয়েস্ট করেছিলাম এক্সট্রা ক্লাস করানোর জন্য। ঠিক আছে স্যার, তুমি যাও বাবা। স্যার, আমার আরো 5 জন স্টুডেন্টস আছে যারা কাল সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত আমার কাছে ছিল। বলেন তো ওদেরও ডাকি? ঠিক আছে, এবার আমি যেতে পারি স্টুডেন্টদের পড়াতে? প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম যে শোল্ডারিং ওয়্যার ছাড়াও আমরা মাদারবোর্ড ফিক্সড করতে পারি উইথ দ্য হেল্প অফ অ্যাডিসিভ কন্ডাক্টর। মাই গড, মাই গড! আরে ভাই, কি ব্যাপারটা? কি? আরে ভাই, এই ভুলটা আমি কি করে করলাম? কি গড, বুড়ো হয়ে গেছি আমি বুড়ো হয়ে গেছি। দয়া, একটা কাজ করবে, 1 ঘন্টা পরে ফরেন্সিক ল্যাবে দেখা করো। একটা জিনিস দেখাবো। 1 ঘন্টা পরে। আরে ওই হ্যাঁ বস, একটা কাজ করো, এই সুইচটা দিয়ে ওই বাল্বগুলোকে জ্বালাও। এই সুইচ দিয়ে? এই সুইচ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই সুইচটা দিয়ে। আরে এর মধ্যে কোনো কানেকশন দেওয়া নেই, কিভাবে জ্বলবে? তুমি প্রশ্ন করো না, কখনো কখনো আমার কথাটাও মেনে নাও। কখনো কখনো। এই অন করলাম। কই স্যার, কিছুই তো হলো না। হবে হবে। আরে কি হবে? কিছুই হবে না। হবে ভাই, বিলিভ মি, হবে। 1 মিনিট। আরে ওর শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, জানি না কি হয়েছে, প্রফেসর কুমারের সঙ্গে দেখা করে আসার পর থেকেই উনি বাল্ব নিয়ে খেলে যাচ্ছেন। একটা কথা বলো, ওই ফিঙ্গারপ্রিন্ট গুলোর খবর কি, যেগুলো তুমি হোটেলের লোকেদের কাছ থেকে নিয়েছিলে আর ওই রুমটা থেকে নিয়েছিলে? স্যার, অনেক ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, কিন্তু সবগুলো স্টাফ মেম্বারসদেরই, এছাড়া আর কারোর পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? এই যে দাদা, একটু এই দিকেও দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আরে স্যার, স্যার এই বাল্বগুলো জ্বললো কিভাবে?
এ কি কাণ্ড করলেন ডক্টর সালুকে? কোনো তার ছাড়াই আপনি সবকটা বাল্ব জ্বালিয়ে দিলেন। কিন্তু ডক্টর সালুকে, এটা আপনি করলেন কিভাবে? এটা ঠিক তেমন ভাবেই হয়েছে ফ্রেডি, যেমন ভাবে খুনি করেছিল। ওই দিলীপের চেয়ারটাতে আর রোহনের বেডে। ম্যাজিশিয়ান সালুকে, এবার পরিষ্কার করে বলুন আপনি সব করলেন কিভাবে? কারেন্ট কি হাওয়া থেকে আসলো? হাওয়া থেকে আসেনি বস, তাহলে কারেন্ট এসেছে ইলেকট্রিক পেইন্টের সাহায্যে। ইলেকট্রিক পেন্ট? হ্যাঁ, ইলেকট্রিক পেইন্ট। আসলে ইলেকট্রিকের যে তার হয় সেটা মেটালের হয়। মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সেই জন্য কারেন্ট ওর মধ্যে দিয়ে পাস করে। ঠিক একই রকম ভাবে কিছু পেইন্টও আছে যেগুলোকে আমরা ইলেকট্রিক পেইন্ট বলি, আর এটাও গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এর মধ্যে দিয়েও ইলেকট্রিসিটি পাস করতে পারে। অদ্ভুত ব্যাপার হলো এটা যে কোনো কালারের সঙ্গে মিশে যায়, যেটা খুব সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডে মার্জ হতে পারে। ও, এই কারণেই আমরা হোটেলের রুমে আর রেস্টুরেন্টে কিছু দেখতে পাইনি স্যার। এক্স্যাক্টলি দয়া। খুনি আসলে হোটেলের রুমের আর রেস্টুরেন্টের ফ্লোরের দুটোর কালার এই কালারের সঙ্গে ম্যাচ করেছে, এই জন্য আমরা দেখতে পাইনি। তার মানে ইলেকট্রিক কারেন্ট, এই ইলেকট্রিক পেন্ট, এটা কি খুব সহজেই পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আসলে এটা ইলেকট্রিক সোল্ডারিং আর রিপেয়ারিং এর কাজে লাগে। আর এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এটা সাধারণত খালি চোখে এটা দেখা যায় না, শুধুমাত্র ইনফ্রারেড লাইটেই এটা দেখা যায়। আমি দেখাচ্ছি। দেখেছো বস? হ্যাঁ, খনিও ঠিক এইভাবেই ইলেকট্রিক পেইন্টের ব্যবহার করেছে আর এই সার্কিট তৈরি করেছে। একটা কথা তো নিশ্চিত, এ যেই হোক না কেন তার এ সমস্ত ব্যাপারে খুব ভালো জ্ঞান আছে। কিন্তু স্যার, এদের মধ্যে খুনি কে? ওই প্রফেসরের সঙ্গে তো কথা বলে নিয়েছি স্যার, ও তো না, এই বংশী। এই লোকটা তো একজন ক্লার্ক, কিন্তু আমার মনে হয় না যে একজন ক্লার্কের সায়েন্সের ব্যাপারে এত জ্ঞান থাকতে পারে। স্যার, এদের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত তো ওই প্রফেসর কি মনে হচ্ছে? এটা এমন কেউ হতে পারে যেটা প্রফেসরের মতো ইন্টেলিজেন্ট নয়, অথচ এই ব্যাপারে অনেক কিছুই জানে। সেই লোকটা অভিজিৎ, এই লোকটাই সে। মনে পড়ছে কি বলেছিল আমাদের, যে ও কি কাজ করে? যাওয়া যাক শ্বশুর বাড়ি। দিলীপ আর রোহনের ওপর কেস হয়েছিল, কিন্তু আমি জানতাম ওরা টাকার পাওয়ারের জোরে ছাড়া পেয়ে যাবে। কিন্তু ওদের কাছে টাকা থাকলে আমার কাছে ছিল বুদ্ধি। অনেক মাস ধরে ওদের আমি ফলো করেছি, ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে দেখা করছে, সবকিছু। আর শেষ পর্যন্ত ওদের দুজনকে মারার উপায় আমি পেয়েই যাই, ইলেকট্রিক পেন্ট আর সার্কিটের মাধ্যমে। এই দুটো জিনিসের বিষয়ে আমি খুব ভালো করে জানতাম। ব্যাস, দিয়ে দিলাম দুজনকে শাস্তি। দুজনকে মেরে ফেলেছি জ্যান্ত পুড়িয়ে, যেভাবে ওরা আমার সালোনিকে মেরেছিল। হিমেশ, তোমার স্ত্রীর সঙ্গে যা কিছু হয়েছে সেটার জন্য আমরা সবাই দুঃখিত। কিন্তু দিলীপ আর রোহনকে মেরে তুমি কি পেলে? তুমি কি ফিরে পেলে তোমার স্ত্রীকে?
প্রতিশোধের আগুনে পুড়ে তুমি দুজনকে মারলে আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার।